পাহাড়ি জায়গায় বেলা বাড়লেই না এত সুন্দর সুন্দর পাহাড়ের চূড়াগুলো সব মেঘে ঢেকে যাচ্ছে, কিছু করার নেই, কি করব। সঙ্গে ফ্যামিলি নিয়ে এলে না অত হুড়ুহুড়ি করে হয় না, জানেন তো। লাস্ট 1 কিলোমিটার এত খাড়াই, খুব কষ্ট হচ্ছে উঠতে, অক্সিজেনের খুব প্রবলেম হচ্ছে। 2:15 তুঙ্গনাথজির মন্দির পৌঁছে গেছি। নিচে নামার পালা, এখন ঘড়ির কাঁটায় 2:45। তো আজকে নামাটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব যে কতক্ষণ লাগছে নিচে নামতে। নিচে নামার সময় না একটা জিনিস লক্ষ্য করছি, এই পায়ের মানে বুড়ো আঙুলের নোকের ঠিক সামনের যে পাতলা মতো চামড়াটা লাগানো থাকে না, ওইখানটা খুব চাপ পড়ে আর ওখানটা খুব কেটেও যাচ্ছে। यहाँ पर भगवान तुंगनाथ जी की हृदय और भुजा की पूजा होती है। हाँ। और यहाँ पर जो है लैट्रिन बाथरूम नहीं है, रास्ते में घोड़ों के लिए पानी नहीं है। सरकार से हम निवेदन करें यहाँ पर लाइट की भी व्यवस्था होनी चाहिए। नीचे चोपता में देखो आपने पार्किंग नहीं है। हमारे माता बहन कहीं कलकत्ते वाले आते हैं, कोई दिल्ली से आते हैं, कोई महाराष्ट्र से आते हैं, कोई बनारस से आते हैं, यहाँ पर कोई लैट्रिन बाथरूम की व्यवस्था नहीं है। ठीक। और जो है পেয়ে গেছি, বড়টাকে আর ছোটটাকে খুঁজে পেয়ে গেছি। এই যে এখানে হোটেল দেবদর্শন, এখানে ওদেরকে বসিয়ে দিয়ে গেছিলাম, কারণ এই খাড়াটা ওরা উঠতে পারতো না। এখন ঘড়িতে 5:10, আমরা নিচে পৌঁছে গেলাম। 9টার সময় এসে গাড়ির এত লম্বা লাইন যে গাড়ি ঠিক করে রাখার জন্য কোনো জায়গা নেই। রাস্তাটা ছোট, লম্বা করে 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 গাড়িগুলো সব রাখা হয়েছে। দিয়ে আমাদের বাকি সবকে স্পটে নামিয়ে আমি গাড়ির সঙ্গে এলাম, কারণ আমাদের ড্রাইভার মনু ভাই বলল যে আপনি একবার এসে দেখে নিন যে গাড়িটা কোথায় রাখা আছে। তো সেটাই ভাবছি যে এত দূরে গাড়িটা রাখা, এবার আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আসলে আমি চিনতে পারবো না তো, আর এখানে নেটওয়ার্ক নেই। হেলিকপ্টার বাবা, আর এখানে নেটওয়ার্কও নেই। মানে চোপতায় যেখানে আমি ছিলাম, মানে 2 কিলোমিটার আগে, ভ্যালির 2 কিলোমিটার আগে, সেখানেও কোনো নেটওয়ার্ক নেই। আর এখানে ওই শুধু এয়ারটেল আর জিও লেখাটা ফুটেছে, কিন্তু নেটওয়ার্ক আসেনি, এরকম অবস্থা। তো নেটওয়ার্ক পাবো কি পাবো না জানি না, তাই জন্য গাড়িটা দেখে গেলাম। এবার ট্রেক করে নেমে এই গাড়ি পর্যন্ত আসতেই তো আরেকবার ট্রেক হয়ে যাবে মনে হচ্ছে। অনেকটা দূরে এসে দাঁড়িয়েছি, কিছু করার নেই। পাশের ভাইটা তো খুব সুন্দর। আসলে পরশুদিন কেদারনাথের ট্রেক করে এসে তার আগে যমুনোত্রী করেছি, কেদারনাথ করেছি, মেয়েটা আমরা সবাই হেঁটে হেঁটে নেমেছি। আজকে আবার তুঙ্গনাথজির ট্রেক। যাই হোক, এসছি যখন দেখি কি করা যায়, এগিয়ে যাই। আজ যাব তুঙ্গনাথ মহাদেবের দর্শনে। এটি পঞ্চকেদারের একটি কেদার, পৃথিবীর সব থেকে উঁচুতে অবস্থিত শিবলিঙ্গ, প্রায় 12,700 ফুট। 4 কিলোমিটার ট্রেক করে পৌঁছাতে হবে এই মন্দিরে। এই ভিডিওতে থাকছে সব কিছু, সাথে উপরে কোথায় থাকবেন তারও কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ভালো লাগবে। এই হলো প্রবেশপথ। চোপতার এইখান থেকেই শুরু হয় ট্রেকিং। যদি খিদে পায় এখানেই খেয়ে নেবেন। পথে বিশেষ কিছু খাবারের দোকান কিন্তু পাবেন খুব মাঝে মাঝে। লাঠি কিনতে চাইলেও এখানেই কিনে নেবেন, পরে কিন্তু আর পাবেন না। এখন টাইম 9:45। আমরা তুঙ্গনাথ বাবার দর্শনে ট্রেক স্টার্ট করলাম। আমরা চলছি সবাই মিলে, এখন হেঁটে হেঁটে যাচ্ছি। দেখি, এখানে এখনো পর্যন্ত পিট্টু খুঁজে পেলাম না, দেখতে পাইনি। ঘোড়া আছে, ঘোড়া আপ ডাউনে নেবে 1300 টাকা। পিট্টু পেলে মেয়েকে পিট্টু করে দেওয়ার ইচ্ছা আছে, কিন্তু পিট্টু আমি এখনও পাইনি, দেখা যাক কী হয়। তবে খুব খাড়াই রাস্তা, খুব খাড়াই, মানে একদম খাড়াই রাস্তা। যাই, আর ঠান্ডাও খুব। আকাশ পরিষ্কার, একদম নিট অ্যান্ড ক্লিন, কিন্তু ওই দিকটায় একটু মেঘ আছে, ওই দিকটায় মানে আমার ক্যামেরার উল্টো দিকটায়। কিন্তু এই দিকটায় ক্যামেরা দিকটা ফাঁকা, এই দিকটা কিন্তু কোনো মেঘ নেই।
খুব খাড়াই তো, আর আস্তে আস্তে যেতে হবে, হুড়োহুড়ি করলে কিন্তু একদম চলবে না। রামবাড়া থেকে কেদারনাথের যে চড়াইটা ছিল সেই চড়াইটার মনে হচ্ছে আরও বেশি ছিল, তবে এটাও কম নয়। তবে কেদারনাথের চড়াইতে যেমন রাস্তাঘাট নোংরা বাজে একদম, মানে ঘোড়ার গুয়ে জলে যাচ্ছে তাই অবস্থা, এখানে সেটা নেই। এটা কিন্তু পরিষ্কার, কারণ রাস্তার মাঝখানে ঘোড়াও করা যাবে না, ঘোড়াও পাওয়া যাবে না। একটা ঘোড়াওয়ালাকে জিজ্ঞাসা করলাম, সে বলল নিচে যেতে হবে, নিচে গিয়ে ইউনিয়নে হাত ধরে যাচ্ছে, নিচে গিয়ে ইউনিয়নে বলতে হবে তবে ঘোড়া পাবেন। এই মাঝ রাস্তা থেকে আমরা ঘোড়া করি না। পিট্টু কিন্তু এখানে পাবেন না, এখানে কোথাও পিট্টু নেই। চোপতা জায়গাটাই একটু ঠান্ডা, একটু গরম গরম লাগছে, ঠোঁট ফোঁট অনেকবার লিপ বাম দিয়েছি কিন্তু ঠোঁট সেই ফেটেই যাচ্ছে। শুধু হাঁটার কষ্টটা বাদ দিলে বাকি কিন্তু চারদিকের ব্যাকগ্রাউন্ড কিন্তু দারুণ। আর যেহেতু বাবা তুঙ্গনাথ মন্দির অনেকটা হাইটে, তাই জন্য উঠতে হবে। সব থেকে উঁচুতে মন্দির, সব থেকে উঁচুতে। রাস্তার মাঝখানে ওই যমুনেত্রী বা কেদারনাথের মতো দোকান কিন্তু নেই রাস্তার মাঝখানে। প্রথমে একটা দোকান দেখেছিলাম, তারপরে কিন্তু এখনো পর্যন্ত দোকান দেখিনি। এই 1 কিলোমিটার থেকে হাফ কিলোমিটারের মধ্যে, মানে 0.75 বলতে পারেন বা কিছু, বুঝতে পারছি না, কোনো মাইলস্টোন নেই। তো এখানে একটা ছোট্ট দোকান পেলাম যেখানে শশা বিক্রি হচ্ছে, তারপরে লেবুর জুস এইসব বিক্রি হচ্ছে। তো আমরা একটু শশা নেব, তারপর লেবু জুস দেখব। লেবু জুস 40 টাকা করে গ্লাস, আর শশা হচ্ছে মানে এক ডিশ দেবে আর কি, 50 টাকা। এখানে খেয়ে আগের পথে এগিয়ে যাব। এখান থেকে সিনারিটা একবার দেখুন, সামনেটা পুরো ফাঁকা। যতক্ষণ এলাম মানে গাছের বনের মধ্যে দিয়ে আর কি। আর যখন মাঝে মাঝে একটা ফাঁকা জায়গা হচ্ছে না, তখন চারপাশে ভ্যালিটা দেখা যাচ্ছে। কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে, দেখুন একবার বুঝতে পারবেন। আর এই অক্টোবর বা নভেম্বর এই সময়টায় একটু ওয়েদারটা ক্লিয়ার থাকার চান্স থাকে আর কি। তো এইসব জায়গায় একটু আকাশ পরিষ্কার থাকলে না দেখবেন ভালো লাগে। মেঘলা হলে ঠিক ভালো লাগে না। যা হোক, এখনও পর্যন্ত পরিষ্কার আছে। এবার আমরা উঠতে যদি মেঘে ঢেকে যাই তাহলে বলতে পারবো না। রাস্তার ধারে যে রেলিংগুলো থাকে না, সেই রেলিংগুলো কিন্তু ভেঙে গেছে, মানে কিছু জায়গায় ভেঙে গেছে দেখছি। আর ঘোড়া গেলে কিন্তু সাবধান, কারণ পাশে খাদ আছে, পাশে রাখা আছে রেলিংগুলো দেখুন। তো পাহাড়ি এলাকা তো হতে পারে ভেঙে যেতে পারে। এসব ট্রেকে সবসময় নিজেদেরকে সতর্ক থাকা উচিত সব সময়। এই জায়গাটাকে আপনারা চিনতে পারছেন? একবার ভালো করে দেখুন তো। হ্যাঁ, ঠিকই ধরেছেন। কেদারনাথ মুভির জয় হো শঙ্করা গানটায় এইখানেই শ্যুটিং হয়েছিল। আমরা দেখে ঠিক কিন্তু চিনতে পারলাম যে এই জায়গাটাতেই শ্যুটিং হয়েছিল। জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর এবং চারদিকটা একদম সবুজে ঘেরা। চলুন আরও আগে যা দেখব আপনাদেরকে সবটাই দেখাবো। আমার ভিডিও সবার জন্য, যারা আসতে পারবেন না তাদেরকেও পুরোটাই দেখানোর চেষ্টা করব। তাই জন্য ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, একটু কষ্ট করে দেখুন, তবে ভালো লাগবে, কথা দিচ্ছি। 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে আসার পর পুরো খোলা ময়দান। দেখুন চারপাশের সিনটা একবার। আমি ক্যামেরার লেন্স থেকে সরে যাচ্ছি, আপনাদের দেখাচ্ছি। এইটাই তো অপেক্ষা করছিলাম এতক্ষণ ধরে, যে কখন এইটা দেখতে পাবো। আগে ভিডিওটা দেখেছি, আজ নিজের চোখে দেখছি।
নেচার, এই যে প্রকৃতি, আমি এই চশমাটা খুলে দেবো, কারণ এই চশমাটা পরে হয়তো ভিডিও করতে ভালো লাগছে, কিন্তু আমি আসল যে চশমা সেই চশমা পরে তুলব, কারণ আমিও নেচারকে একদম ন্যাচারালভাবে দেখতে চাই, কারণ এইটা হচ্ছে অমূল্য জিনিস। অনেকে শর্টকাট নিচ্ছে, কিন্তু শর্টকাট আমি নেব না, কারণ কেদারনাথে শর্টকাট নিয়ে যাওয়া অবস্থা হয়েছিল, সিম্পল রাস্তাতেই যাওয়াই ভালো, শর্টকাট নেব না। বড্ড হাঁপ ধরে যায় এবং পায়ে খুব যন্ত্রণা করে। আপনাদের সামর্থ্য হলে আপনারা নিতেই পারেন, আমি নেব না। এখন বাজছে 11:30। আমরা 1 ঘন্টা 35 মিনিট হয়ে গেল, 9:45টায় স্টার্ট করেছি, মাত্র 2 কিলোমিটার মতো এসেছি বোধহয়। এখনও এই রাস্তাটার ওই পাহাড়ের একদম টঙে উঠতে হবে, একদম টঙে মাথায়, তারপরে আবার কতটা কে জানে। দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি, আস্তে আস্তে যাচ্ছি, কোনো হুড়োহুড়ি করছি না। আস্তে আস্তে সেই কষ্টের পরিমাণটা বেড়ে যাচ্ছে, আর চারিদিকে সৌন্দর্যের দৃষ্টিটা একটু একটু কমে যাচ্ছে। পাহাড়ি জায়গায় বেলা বাড়লেই না এত সুন্দর সুন্দর পাহাড়ের চূড়াগুলো সব মেঘে ঢেকে যাচ্ছে, কিছু করার নেই, কি করব। সঙ্গে ফ্যামিলি নিয়ে এলে না অত হুড়ুহুড়ি করে হয় না, জানেন তো। হ্যাঁ, ছেলেরা বন্ধুরা এলাম, সকাল সকাল বেরিয়ে গেলাম, একটা অন্যরকম সিনারি পাওয়া যায়। বললাম সাথে মেয়ের জ্বর এসছে, সেই অবস্থাতে ট্রেক করছে, হেঁটে হেঁটে যাচ্ছে, মনের মধ্যে একটু টেনশন তো রয়েছে যতক্ষণ না পর্যন্ত দেখে নামছি, ততক্ষণ পর্যন্ত যে সবাই ঠিকঠাক পারবে তো। সবাইকে রেডি করা, এ করা সে করা, এইসব করতে করতে টাইম লেগেই যায়। তাই 9:45টার সময় স্টার্ট করলাম, সকাল 7টা 6টা, কেউ আবার ভোরবেলাতেও স্টার্ট করে ফেলেছে। একজন তো বললেন 4টেই স্টার্ট করেছেন, 8টায় গিয়ে পৌঁছেছেন। দেখা যাক। প্রথমে ওই ব্যাপারটা কীরকম, সেই ফটোসিনথেসিস আর রেসপিরেশনের মতো। প্রথমে ফটোসিনথেসিসটা বেশি থাকে, মানে সৌন্দর্যটা দারুণ উপভোগ করছিলাম। তারপর আস্তে আস্তে কী হলো, পায়ে যন্ত্রণাটা বাড়তে লাগলো, দিয়ে রেসপিরেশনটা বাড়তে লাগছে, দিয়ে একসময় কম্পেনসেশন পয়েন্ট পেরিয়ে মানে পায়ে লাগাটা বেড়ে গেল। ফটোসিনথেসিস অর্থাৎ এই সৌন্দর্য ফিলিংস করা, এটা আস্তে আস্তে কমের দিকে যাচ্ছে, মানে কম্পেনসেশন পয়েন্টটা আস্তে আস্তে ওভার হয়ে যাচ্ছে। আর কি বলবো, যত রকম উদাহরণ আছে তত রকম দেওয়ার চেষ্টা করছি। এতটা রাস্তা আমরা এসেছি, ভাবতে অবাক লাগছে। কোথায় নিচে সেই সবুজ ভ্যালিটা, কিছু করার দরকার নেই, দেরি হলে এখানে থেকে যাও। তা বল পাহাড়গুলো বেলা বাড়ছে না, মেঘে ঢেকে যাচ্ছে। ফাঁকা তাহলে এখানটা কি লাগবে একবার ভাবুন। একটু আগে দেখাচ্ছিলাম আপনাদের, উপর থেকে তো আরও ক্লিয়ার দেখা যাবেই, কিন্তু মেঘে ঢেকে গেল। আর চোপতা ভ্যালি, অদ্ভুত ভাই, অদ্ভুত। মাঝ রাস্তায় কেউ বলছে 2 কিলোমিটার বাকি, কেউ বলছে 4 কিলোমিটার বাকি, কেউ বলছে 3 কিলোমিটার বাকি, এরকম। তো টোটাল ট্রেকটা বলছে নাকি 6 কিলোমিটার, কেউ বলছে 5 কিলোমিটার, জানি না। তো যাই হোক, এখানে যে ঘোড়াওয়ালা আছে ওরা তো মিথ্যা কথা বলবে না, বলছে আর মাত্র 2 কিলোমিটার বাকি আছে, ধীরে ধীরে আরামসে যাইয়ে। তো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছি, এখন বাজছে 11:50। হাঁপিয়ে গেছি, মানে আমি
হাঁপানো হচ্ছে বড় কথা, সব বাকিরা সব হাঁপিয়ে গেছে, বাবা এখনও হাঁপায়নি, মেয়েও হাঁপায়নি, মা কোথায় এগিয়ে গেছে, মানে ওর কথা এইরকমই মাঝামাঝি ব্যাপার আর কি। এবার এখানে সবথেকে বড় ব্যাপার হচ্ছে যেটা, যে পিট্টু তো নেই, পাওয়াই যায় না, আর মাঝপথে যদি হাঁপিয়ে যান বা কিছু, তাহলে কিন্তু ঘোড়াও পাবেন না, কারণ ঘোড়া মাঝপথ থেকে দেবেই না। ওদের নিচে ইউনিয়ন আছে, সেখান থেকে পয়সা দিয়ে, ঠোঁটটা ফেটে যাচ্ছে, নিচে ওই ইউনিয়ন থেকে পয়সা দিয়ে মানে ইউনিয়ন থেকে কিন্তু ঘোড়া বুক করতে হবে, মাঝপথে কিন্তু পারছি না বললেও কোনো উপায় নেই। এই হচ্ছে ব্যাপার। তো আমি আপনাদেরকে তো সব দেখাচ্ছি, কীরকম ট্রেকটা, কীরকম রাস্তা, সব কিছু দেখাচ্ছি। যদি দেখে মনে হয় যে পারবেন তাহলেই, নাহলে কিন্তু আগে থেকেই ঘোড়া নিয়ে আসবেন। ঘোড়ার বেশি চাপ নেই, গড়ান রাস্তা, নামা ওঠার সময় একটা ভয় যেমন ঘোড়া থাকে সেটা তো ঠিক আছে, আবার ঘোড়া আসছে, সরে যায়। নামা ওঠার সময় একটা ভয় তো থাকেই, কিন্তু এখানে ঘোড়াগুলো যেহেতু ঘোড়ার চাপ বেশি নেই, হুড়োহুড়ি নেই, বা ঘোড়া কি আর ঠেলে দিলে বা ওদের নিজেদের গুয়ে পিছন হয়ে বেশি পড়ে যায়, তো সেই ভয়টা এখানে কম, কিন্তু মানে পড়ে যাওয়া, পিড়ে যাওয়া, সেই কিন্তু মানে কি বলবো, প্রবণতাটা কম, প্রবাবিলিটিটা কম এখানে। তো এই হচ্ছে ব্যাপার, ঘোড়া ইজিলি করা যেতেই পারে। আমরা তো দেখলাম মাঝ রাস্তায় এসে পরিস্থিতিটা বুঝতে পারছি, রাস্তাঘাট পরিষ্কার একদম, দেখাচ্ছি আপনাদেরকে, আমাদের দেখিয়েছিও। তো মাঝ রাস্তায় ঘোড়া খুঁজছি কিন্তু পাচ্ছি না, এই হচ্ছে সমস্যা। তো যাই হোক, আস্তে আস্তে উঠি, আর কি করা যাবে এখন। পুরো যাত্রাপথের কোথাও নেই কোনো রেন শেড অথবা বৃষ্টি এলে দাঁড়ানোর জন্য আশ্রয়টুকুও, তাই চিন্তাটা হওয়াটা স্বাভাবিক, কারণ আমরা ছাতাও নিয়ে আসিনি এবং সাথে নেই রেনকোটও। চোপটার নিচে সেরকম নেটওয়ার্ক পাচ্ছিলাম না, কিন্তু এই উপরে একটু আধটু রয়েছে নেটওয়ার্ক। আমি যেমন ওখানে নিচে খেলাম, ওটা অনলাইনে দিলাম, পেমেন্ট হয়ে গেল, কিন্তু একটু ওঠার পর মানে যেখান থেকে আর 2 কিলোমিটার বাকি, সেইখানে আমি আবার পেমেন্ট করতে গেলাম, কিন্তু হলো না। তো আবার ডিসমিস হয়ে গেল, ডিসমিস করে দিলাম। তো কিছু ক্যাশ রাখা ভালো এইসব জায়গায়, না নেটওয়ার্কের তো আতাপাতা নেই, মানে কখনো আসছে কখনো যাচ্ছে এরকম ব্যাপার, ক্যাশ রাখাই ভালো। কখন কোথায় টাকা পয়সা আটকে যাবে তা ঠিক নেই, তখন কে এখানে দাঁড়িয়ে থাকে বলুন দেখিনি, বা কেই বা বলতে আসবে, সেই জন্য ক্যাশ রাখা ভালো বলে আমার মনে হয়। এখন যেখানে রয়েছি সেখান থেকে মানে তুঙ্গনাথ মন্দির, সেখান থেকে তুঙ্গনাথ মন্দির 1.5 কিলোমিটার। এখানে চাউমিন, ম্যাগি, চাউ বলছি সরি, এখানে ম্যাগি, চা, জলের বোতল এসব সব পাওয়া যায়। আমরা একটু ম্যাগি চা খেলাম, দিয়ে আগের পথে যাচ্ছি। তবে এই মানে যমুনেত্রী ট্রেক করায় এবং কেদারনাথের 22 কিলোমিটার ট্রেক করার পর মনে হতে পারে যে মাত্র তো 4 কিলোমিটার ট্রেক, কী এমন ব্যাপার, এটাকে কেউ গ্রাহ্যের মধ্যে ধরে না, তো আমরাও ধরিনি, কিন্তু এটাকে করতে কিন্তু যথেষ্ট টাফ ব্যাপার, অত সহজ নয়। আপনারা যারা শুধু তুঙ্গনাথ ট্রেকিং করতে আসবেন বা দর্শনে আসবেন, তাদের পক্ষে কিন্তু অনেকটা সহজ হতে পারে, কারণ শুধু তো, আর সব কিছু ঘুরে যদি আসা হয় না, তাহলে কিন্তু চাপ আছে, মুখের কথা নয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রচুর খাড়াই রাস্তা, প্রচুর খাড়া, মানে চড়াই প্রচুর, খুব ধীরে ধীরে দম নিয়ে যেতে হবে। হুড়োহুড়ি করতে গেলে কিন্তু একদম চলবে না। একটা শর্টকাট নেব, শর্টকাটগুলো এখানে খুবই মারাত্মক, কিন্তু একটা নেব। মেন রাস্তাটা ওই দিক দিয়ে ঘুরে গেছে, আর এইটা হচ্ছে একটা শর্টকাট, যেটা এই ওপর দিয়ে এই দিক দিয়ে চলে যাচ্ছে, এই দিক দিকে ওই দিকে চলে যাচ্ছে। দেখি একটা শর্টকাট নিয়ে কেমন হয়। শর্টকাট ভালো না বাবা, যাস না, কোনো দরকার নেই শর্টকাট, যাস না। 3 কিলোমিটার কমপ্লিট হওয়ার পর একটা বাঁক ঘুরলো, বাঁক ঘোরার পর রাস্তাটা পুরো উপরে উঠে যাচ্ছে, দেখা যাচ্ছে।
ওইখানে মন্দির 1 কিলোমিটার। তো আমার মেয়ে আর মেয়ের মা ওরা আর পারছে না বলে ওই কর্নারে একটা দোকান রয়েছে, ওখানের মধ্যে বসিয়েছি। আমার মা এগিয়ে গেছে, বাবা পিছনে, আমি মাঝে। আমিও আর হাঁপিয়ে গেছি। এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে মন্দিরের দিকে। এখন বাজে 1:40, অনেকটা টাইম হয়ে গেল। 9:45 থেকে 11:30, 12:15, 1:15, 3 ঘন্টা তো হয়ে গেল। উঠি ওপরে, শুধু মেঘ যে কোথা থেকে এত চলে এলো না, এই মেঘটাকে দেখেই ভয় লাগছে। ওয়েদারটা যদি ক্লিন থাকতো আস্তে আস্তে যেতাম। ওয়েদারটা খুব খারাপ হয়ে গেছে, পাহাড়ের ওয়েদার তো বলা খুব মুশকিল। খুব হাত ধরে যাচ্ছে বাবা, প্রচুর হাত ধরে যাচ্ছে। খুব একটা ইজি ট্রেক নয়। উফ, खूब बहुत इजी ट्रेक नहीं है ये, इजी ट्रेक नॉय। লাস্ট 1 কিলোমিটার এত খাড়াই খুব কষ্ট হচ্ছে উঠতে। অক্সিজেনের খুব প্রবলেম হচ্ছে। আবার রোদটা থাকলে ভালো লাগে, এত মেঘের ভর্তি। আমার ক্যামেরার ঠিক উল্টো দিকটাই একটু রোদটা এসেছে। রোদটা দেখতে ভালো লাগে, দেখুন একটু ফাঁকা মতো আর কি, কিন্তু পিছনে দেখুন, মানে মন্দিরের দিকটা দেখুন, পুরো মেঘে ভর্তি। এখান থেকে যে সৌন্দর্যটা দেখতে পাওয়া যায় সেটা এত মেঘ থাকলে দেখা যাবে না। আর একটুখানি আছে মন্দির, খুব হাঁপ ধরছে। হর হর মহাদেব। Hey, 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 hey. এখন বাজছে ঘড়ি কাটায় 1:52। মোটামুটি মন্দিরের কাছেই পৌঁছে গেছি। আর 0.25 এরকম হবে বোধহয়, মানে 250 মিটার এরকম হবে। কিন্তু এত চড়াই না, আর পারা যাচ্ছে না। যমুনাত্রী গেলাম, কেদারনাথ গেলাম, হেঁটে হেঁটে গেছি, এতটা প্রবলেম হয়নি। এইখানে চড়াইটা এত বেশি প্রবলেম হচ্ছে খুব। হয়তো ওইগুলো আগে করে এসেছি বলে হয়তো প্রবলেমটা হচ্ছে, জানি না। কিন্তু অনেকটা হাইট তো, অক্সিজেনের প্রবলেমের জন্য কিন্তু হাঁপটা ধরতে পারে। মোট কথা কিসের কারণে জানি না, সমস্যা হচ্ছে খুব। দেখতে পাচ্ছি মন্দির, কিন্তু সামর্থ্য মতো নেই পৌঁছানোর। একটু দাঁড়িয়ে যাব। মন্দিরের কাছাকাছি আসতেই এই হোটেলটি চোখে পড়ল। নাম কিছু দেখতে পেলাম না। অনেকেই এই তুঙ্গনাথে রাত্রিবাস করে ভোরে চন্দ্রশিলায় সানরাইজ দেখা পছন্দ করেন। তাদের জন্য এই হোটেলগুলি খুবই কাজে লাগবে। आप यहाँ का एक कॉन्टैक्ट नंबर बोल दिएगा, क्योंकि जो यहाँ पर रहना चाहता है वो आपको साथ कैसे कांटेक्ट कर सकते हैं? हमारा फ़ोन नंबर है 9411536676।
और एक नंबर दूसरा है 7500 1390 51 7500 139051। ओके, ठीक है ना। रेट कैसा होता है? रेट का यहाँ पे ऐसा रहेगा, रेट के लिए आपको 1000 रुपये का एक बेड मिलेगा। अगर आप रूम देखना चाहते हैं तो एक बार रूम भी देख लीजिएगा। अच्छा। किस टाइप से यहाँ पे जो है व्यवस्था की हुई है। अच्छा। तो उस हिसाब से 1000 रुपये एक आदमी के लिए लगेगा। अच्छा, और खाना पीना यहाँ पर सब हो जाएगा? हाँ, खाना पीने के लिए अभी कैंटीन है, साथ में खुल रही है। हाँ, तो आने वाले टाइम पे खाने का भी पास ही में होगा। अच्छा, ओके, थैंक यू। মন্দিরের সামনে ওঠার আগে এখানে খাবার দোকান, প্রসাদের দোকান যেমন হয় আর কি মন্দিরের সামনে, সেরকম সবই এখানে অ্যাভেলেবেল। প্রবলেম কিছুই নেই, খাবার দাবার থাকার জায়গা সবই রয়েছে এখানে। মন্দিরের গেটে প্রবেশের আগেই চোখে পড়ল এই বোর্ড। এখান থেকে চন্দ্রশিলা মাত্র 1 কিলোমিটার। চন্দ্রশিলা থেকে সানরাইজ দেখা এ এক অন্যরকম প্রাপ্তি। যারা দেখেছেন তারা জানেন। এখান থেকে কেদারডোম, চৌখাম্বা, যমুনেত্রীর পাহাড়, গঙ্গোত্রীর পাহাড় আরও অনেক বরফাবৃত শৃঙ্গের দর্শন মেলে। আমরা আর চন্দ্রশিলায় যাইনি, জুতো খুলে দেবদর্শনের উদ্দেশ্যে তাই লাইন দিলাম। 2:15 তুঙ্গনাথজির মন্দির পৌঁছে গেছি। তুঙ্গনাথ হলো পঞ্চকেদারের একটি কেদার। পঞ্চকেদার হলো কেদারনাথ, তুঙ্গনাথ, রুদ্রনাথ, মদমহেশ্বর ও কল্পেশ্বর। মহাভারতের কিংবদন্তি অনুযায়ী কেদারনাথে যেমন ষাঁড়রূপী মহাদেবের কুঁজ উঠেছিল, তুঙ্গনাথে সেই রকম মহাদেবের বাহু উঠেছিল বলা হয়। এই মন্দির বছরে 6 মাস খোলা থাকে। শীতের সময় প্রতীকী মূর্তিটি মাকুমাঠ গ্রামের মার্কণ্ডেশ্বর মন্দিরে পূজিত হন। মন্দিরে দেবদর্শন সেরে এবার নিচে নামার পালা। এখন ঘড়ির কাঁটায় 2:45 নিচে নামবো। দুজনকে, আমার মেয়েকে এবং মেয়ের মাকে দুজনকে নিচে 1 কিলোমিটার নিচে ওই ব্যাগটাতে রেখে এসেছি। তো ওরা কী করছে সেটাও একটা চিন্তার বিষয়। যদিও একবার ফোনে কথা হয়েছে, মোবাইলের টাওয়ার রয়েছে এখানে হালকা হালকা, এয়ারটেল এবং জিও দুটোই রয়েছে। ভিআই আমার নেই, আমি জানি না। আর এবার আপনারা সবাই ওঠার ভিডিও দেখেছেন বা এর আগেও দেখেছেন যে কতক্ষণ টাইম লাগে, সব মোটামুটি একটা আইডিয়া। তো আজকে নামাটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব যে কতক্ষণ লাগছে নিচে নামতে। তবে যা খাড়া রাস্তা, খুব সহজে হবে না। 2:45 স্টার্ট করেছি, কখন গিয়ে নিচে পৌঁছাই চোখটাই দেখি। নিচে নামার সময় না একটা জিনিস লক্ষ্য করছি, এই পায়ের মানে বুড়ো আঙুলের নোকের ঠিক সামনের যে পাতলা মতো চামড়াটা লাগানো থাকে না, ওইখানটা খুব চাপ পড়ে, আর ওখানটা খুব কেটেও যাচ্ছে। ওই জায়গাটা খুব চাপ পড়ে, নামার সময় খুব চাপ পড়ে ওই জায়গাটা। এমনিতেই ওপরে ওঠার সময় বুকের একটা চাপ পড়ে, আর নিচে নামার সময় পায়ের ওপর খুব চাপ পড়ে। নামার সময় খুব সাবধানে না নামলে পাও পিছলাতে পারে, আবার পায়ের ক্ল্যাম্পও আটকাতে পারে। এই রে, মেঘটা কিরম করে গেল, এই মেঘ করলেই ভয় লাগছে। এখানে কোনো শেল্টার নেই, কিচ্ছু নেই। মানে যখন তখন মেঘ করলে যখন তখন ভিজতে হতে পারে, কিচ্ছু নেই। ছাতাও নিয়ে আসিনি, আর কোনো রেন শেল্টারও নেই। যদি আসেন সাথে করে একটা নিয়ে আসবেন, নাহলে কিন্তু খুব মুশকিল। আমি ওয়েদার ভালো দেখে এলাম, যে ভাবলাম কিছু হবে না, তো এখনও পর্যন্ত যা নামেনি। কিন্তু যা মেঘের পরিস্থিতি, মানে সেকেন্ডের মধ্যে ওয়েদার পাল্টে যাচ্ছে, সেকেন্ডের মধ্যে।
দেখি নিচে নামি। রাস্তা খুব খারাপ দেখছেন, ওঠার সময় এক আর নামার সময় পা হড়কানোর খুব চান্স। নামার সময় পায়ের উপর খুব চাপ পড়ে। ওই যে কর্নারের দোকানটা, ওই যে দোকানটা, ওইখানে ছোটো টাকা আর 12 টাকা রেখে এসেছি, বসিয়ে এসেছি। উপর থেকে ঘোড়া আসা যাওয়া মিলে নেয় 1300 টাকা। বাবরে ঠান্ডা লাগছে, কিন্তু সত্যি 1300 টাকাটা অনেক কমই নেয়, অনেক কম নেয়। এই এতটা রাস্তা আসা আর যাওয়া। হ্যাঁ हाँ हाँ चलो मैडम उसको पकड़ो। हाँ बोलिए 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 बोलिए। यहाँ पर जो है हाँ ले हाँ उसका पकड़ ले। हाँ यहाँ पर भगवान तुंगनाथ जी की हृदय और भुजा की पूजा होती है। हाँ हाँ और यहाँ पर जो है लैट्रिन बाथरूम नहीं है रास्ते में, घोड़ों के लिए पानी नहीं है। सरकार से हम निवेदन करें यहाँ पर लाइट की भी व्यवस्था होनी चाहिए। नीचे चौबता में देखो आपने पार्किंग नहीं है। हमारे माता बहन कहीं कलकत्ते वाले आते हैं, कोई दिल्ली से आते हैं, कोई महाराष्ट्र से आते हैं, कोई बनारस से आते हैं। यहाँ पर कोई लैट्रिन बाथरूम की व्यवस्था नहीं है। ठीक ठीक। और जो है हमको भी शर्मिंदा होना पड़ता है। और यहाँ हमारा पर्यावरण जो है खराब हो रहा है। और भगवान तुंगनाथ जी की पूजा करते हैं यहाँ के मेठानी लोग। 6 मास यहाँ पूजा होती है। 6 मास जो है 12 मास जो है मुक्को मठ में होते हैं, मेठानी लोग पूजा करते हैं। ये उत्तराखंड का सबसे वर्ल्ड का सबसे ऊंचा धाम है। यह है 12,772 की ऊंचाई है। तुंगनाथ से 1 किलोमीटर ऊपर जो है चंद्रशिला है। वहाँ से जो है चंद्रशिला भगवान आपने देखा वो, वहाँ से नीलकंठ, चोखमा, बंदरपूज, केदारपीठ सब पूरी जगह दिखता है। और हम सरकार से निवेदन कर रहे हैं यहाँ का डेवलपमेंट भी होने चाहिए, रास्ते में पानी होने चाहिए। ये रास्ता भी देखो घोड़ों के लिए खराब हो गया है, पार्किंग की व्यवस्था नहीं है, लाइट की व्यवस्था नहीं है। यहाँ पर हमारे माता बहन आते हैं, उनके लिए लाइटिंग की व्यवस्था नहीं है। ठीक है, आप जो है हमारे ये आगे करा। हाँ ओके, थैंक यू बाबा जी। जय तुंगनाथ কলকাতা से। ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঘোড়ার এক দাদা যা বলে গেল তো আপনারা শুনলেন, সত্যিই তাই। এই রাস্তাটার এত খারাপ অবস্থা, মানে ঘোড়া মানুষ ভালো করে কেউ যেতে পারে না এরকম অবস্থা। কোথাও টয়লেট নেই, কোথাও রেন শেল্টার নেই, কিচ্ছু নেই। তো অবশ্যই মানে ঘোড়া দাদা যেটা রিকোয়েস্ট করলেন ওনারও কতটা ভুল কিছু নয়। সত্যি তাই, দেখছি তাই। যখন মেঘ করছিল, বৃষ্টি আসছিল এরকম অবস্থা, তখন আমাদেরই ভয় লাগছিল কোথায় দাঁড়াবো। কোনো শেল্টার নেই, কোনো টয়লেট নেই রাস্তায়, যে যেখানে পারে টয়লেট করে দেয়। একটা এত বড় জায়গা, একটা মানে সবচেয়ে উঁচু একটা ধাম, 12,000 ফুট উঁচুতে একটা টয়লেট নেই বাবু, সত্যি। কত দূর দূর থেকে এখানে মানুষেরা আসেন ঘুরতে, আর ঘোড়া দাঁড়ানোর কোনো শেল্টার পর্যন্ত নেই। একদম চোপতাই নিচে আর একদম উপরে। আর রাস্তাটাকেও একটু ঠিক করানোর দরকার ছিল। রাস্তাটার অবস্থা খুব খারাপ, খুব খারাপ। এত লোক এখানে ট্রেক করতে আসে, মাত্র 6 মাসই তো খোলা থাকে। সত্যিই তাই, ওই দাদার কথা কিন্তু ঠিক, একদম ঠিক। পেয়ে গেছি, বড়টাকে আর ছোটোটাকে খুঁজে পেয়ে গেছি। এই যে এখানে হোটেল দেবদর্শন, এখানে ওদেরকে বসিয়ে দিয়ে গেছিলাম, কারণ এই খাড়াটা ওরা উঠতে পারতো না। আমার মেয়েটা ছোটো তো, আর ওর মাও পারবে না, তো জন্য এদেরকে বসিয়ে গেছিলাম। অবশ্যই খুঁজে পেয়েছি, এবার নিচে নামবো। এখন ঘড়িতে 5:10, আমরা নিচে পৌঁছে গেলাম। এরপর একটু খাই, তারপর দেখি কোথায় গিয়ে নাইট স্টে করি। নেমে চোপতায় কিছু খাওয়া দাওয়া করে রওনা দিলাম আগের পথে। আজ আমাদের নাইট স্টে হবে পিপিলকোটিতে, যার দূরত্ব এখান থেকে 64 কিলোমিটার। পথে নেমে গেল সন্ধ্যা। আমরা মণ্ডল গোপেশ্বর পেরিয়ে চামলিতে এসে পৌঁছে গেলাম। এখানে হরিদ্বার থেকে আসা বড় রাস্তায় আমরা এসে মিট করলাম। পিপিলকোটিতে একটি হোটেলে আমরা উঠেছিলাম। হোটেল সম্পর্কে ইনফরমেশান পরের ভিডিওতে দেব। আর পরের ভিডিওতে বদ্রীনাথ বাবার দর্শন করব, আপনাদেরও সব দেখাবো। এই ভিডিওটা
এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও তো অবশ্যই দেখবেন। ধন্যবাদ।